আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে যাবে দেব সংবাদ শিরোনাম। তাইওয়ান ইস্যুতে সীমা ছাড়ালে জাপানকে কঠিন মূল্য দিতে হবে চীন। এরপর জানিয়ে দিব পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ, 1 বছরে উচ্ছেদ 32,000 ফিলিস্তিনি। তারপর জানিয়ে দিব ইয়ানি বিপ্লবী গার্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। আরও জানিয়ে দিব জি20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ, ট্রাম্পের ঘোষণার পাল্টা জবাব দিলেন রামাফোসা। এবং সর্বশেষ শিরোনাম, যুক্তরাষ্ট্র সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদী পুতিন। তাইওয়ান ইস্যুতে সীমা ছাড়ালে জাপানকে কঠিন মূল্য দিতে হবে চীন। তাইওয়ানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায়। জাপান তাইওয়ানের কাছের একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র ইউনিট বসানোর পরিকল্পনা করছে। এই খবরে চীন কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বেইজিংয়ের ভাষ্য, জাপান যদি সামান্য সীমা লঙ্ঘন করে তবে বেদনাদায়ক মূল্য দিতে হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিন বলেন, তাইওয়ান পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে জাপানের কোনো ভূমিকা নেই। তার অভিযোগ, জাপান অতীতের আগ্রাসন ও ঔপনিবেশিক শাসনের জন্য অনুতাপ দেখানোর বদলে এখন উল্টো তাইওয়ান প্রণালীতে সামরিক হস্তক্ষেপের স্বপ্ন দেখছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে তা টোকিও সামরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে। এরপরই উত্তেজনা আরও বেড়ে যায়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজমি জানান, তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র 110 কিলোমিটার দূরের ইয়োনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর কাজ পরিকল্পনা মাফিক এগোচ্ছে। চীন এই পদক্ষেপে স্পষ্ট অসন্তোষ জানিয়ে বলেছে, চীনা সেনাবাহিনী বা পিপলস লিবারেশন আর্মি দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিটি আগ্রাসন মোকাবেলার সক্ষমতা রাখে। তবে তাইওয়ানের অবস্থান ভিন্ন। দ্বীপটির গণতান্ত্রিক সরকার বলছে তারা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে। বেইজিংয়ের ভূখণ্ড দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। চলতি সপ্তাহে তাইওয়ান প্রেসিডেন্ট লাই চিং-তেও বিগত 8 বছরের তুলনায় $40 বিলিয়ন বেশি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। চীন একে অযথা অপচয় বলে সমালোচনা করলেও তাইওয়ানের দাবি, চীনের সামরিক ব্যয় তাদের তুলনায় বহুগুণ বেশি। তাইপির বক্তব্য, চীন যদি শান্তিপূর্ণ সম্পর্ক চাইত তবে এই বিপুল অর্থ জনগণের উন্নয়নে ব্যবহার করা যেত। এদিকে প্রায় প্রতিদিনই তাইওয়ানের চারপাশের জলসীমা ও আকাশপথে চীনা সামরিক উপস্থিতি দেখা যায়, যা তাইপির ভাষায় চাপ ও হয়রানির কৌশল। পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ, 1 বছরে উচ্ছেদ 32,000 ফিলিস্তিনি। গাজার মতোই পশ্চিম তীরে অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘাড়ছাড়া করছে দখলদার ইসরায়েলি। শুধুমাত্র এই বছরই পশ্চিম তীরের 3টি শরণার্থী শিবির থেকে 32,000 ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে আরও বলা হয়, জানুয়ারি থেকে শুরু হয় জেনিন নুশামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে 1967 সালের পর পশ্চিম তীরে এটি সবচেয়ে বড় গণ উচ্ছেদ। ইসরায়েলি সহিংসতা পশ্চিম তীরে দ্রুত বেড়েই চলেছে। 2023 সালের 7 অক্টোবরে গাজা আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবৈধ ইসরায়েলি বসতি থেকে ফিলিস্তিনিদের ওপর হামলাও ক্রমশ বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে সি অঞ্চলে নভেম্বরের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাড়িঘর ভেঙে দেয় আরও 1000-এরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। দখলকৃত পূর্ব জেরুজালেমেও 5 শতাধিক মানুষ গৃহহীন হয়েছেন। ইসরায়েল অনুমতি না থাকার অজুহাতে এসব ঘরবাড়ি ভেঙে দিয়েছে। যদি এসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য নির্মাণের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। এসব ঘটনার পরও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের কার্যকলাপের জন্য ইসরায়েল এখনও উল্লেখযোগ্য কোনো পরিণতির মুখোমুখি হয়নি। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাগুলোর জন্য ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। ইরানি বিপ্লবী গার্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে আইআরজিসিকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং বৃহস্পতিবারে তথ্য জানিয়েছেন। গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে বলা হয়েছে, আইআরজিসি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে হামলাগুলো সমন্বয় করেছিল। গত আগস্টে সিডনি ও মেলবার্নে সংগঠিত 2টি ইহুদি বিরোধী অগ্নিসংযোগ হামলার নির্দেশনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল এবং তেহরানের রাষ্ট্রদূতকে 7 দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম। গত আগস্টে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধানকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে বলেন, আইআরজিসি 2024 সালের অক্টোবরে সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন রেস্তোরাঁয় এবং 2024 সালের ডিসেম্বরে মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে অগ্নিসংযোগ হামলাগুলো পরিচালনা করেছিল। অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এএসআইও জানায়, আইআরজিসি একটি প্রযুক্তির নেটওয়ার্ক ব্যবহার করে হামলা চালিয়েছিল। হামলার উদ্দেশ্য ছিল ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে ক্ষতি ও ভয় সৃষ্টি করে সমাজে বিভাজন। এর জবাবে অস্ট্রেলিয়া ক্রিমিনাল কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 পাশ করে, যা বিদেশি রাষ্ট্রীয় সত্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নতুন কাঠামো তৈরি করেছে। এই কাঠামোর অধীনে আইআরজিসি এই প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত হল। এই হামলাগুলোর জবাবে দেশটির সরকার ক্রিমিনাল কোড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
2025 পাশ করে, যার মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছে। নতুন এই আইনের আওতায় সরকার এমন কোনো বিদেশি রাষ্ট্রীয় সত্তাকে তালিকাভুক্ত করতে পারবে যারা অস্ট্রেলিয়াকে লক্ষ্য করে সন্ত্রাসকাণ্ডে জড়িত ছিল অথবা তা সমর্থন বা উস্কানি দিয়েছে। এই নতুন কাঠামোর আওতায় আইআরজিসি এই প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত হল। টি-20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকা নিষিদ্ধ, ট্রাম্পের ঘোষণার পাল্টা জবাব দিলেন রামাফোসা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আগামী বছর অনুষ্ঠেয় জি-20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আয়োজক দেশের প্রেসিডেন্টের এই ঘোষণাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। চলতি বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-20 সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার 26 নভেম্বর নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জোহানেসবার্গে গত সপ্তাহে অনুষ্ঠিত জি-20 শীর্ষ সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছে জি-20 সভাপতিত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় প্রিটোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অতএব আমার নির্দেশে আগামী বছর ফ্লোরিডার গ্রেট সিটি অফ মিয়ামিতে অনুষ্ঠিতব্য জি-20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণ পাবে না। নিয়ম অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলো সম্মেলনের সদস্য দেশগুলোর আমন্ত্রণের প্রয়োজন নেই, তবে ভিসা বিধিনিষেধের মাধ্যমে তাদের অংশগ্রহণ আটকে দেওয়া যেতে পারে। ট্রাম্পের এই ঘোষণার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা এক বিবৃতিতে বলেন, সম্প্রতি শেষ হওয়া জি-20 সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা নিজেদের ইচ্ছায় জোহানেসবার্গে জি-20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে কিছু মার্কিন ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছে। তিনি বলেন, যেহেতু মার্কিন প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়নি, তাই জি-20 সভাপতিত্বের সরঞ্জাম দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগে সদর দপ্তরে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধির কাছে যথাযথভাবে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাভাবী পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ইউক্রেন শান্তি পরিকল্পনার খসড়া ভবিষ্যতের চুক্তির ভিত্তি হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এখনও বেশ কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। বৃহস্পতিবার কিরগিস্তান সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র কিছুটা বিবেচনায় নিয়েছে, তবে পরিকল্পনার চূড়ান্ত সংস্করণ এখনও তৈরি হয়নি। তিনি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাপ শীঘ্রই মস্কো আসবেন। এ বৈঠকে দোনবাস ও ক্রিমিয়া, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেন বিষয়ে 28 দফা একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করে, কিন্তু এতে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে বলা হয় এবং বড় ধরনের ভূমি ছাড়ের প্রস্তাব করা হয়। ইউক্রেনের কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়নি। পরবর্তী আলোচনায় ইউক্রেনের মতামত যোগ করে পরিকল্পনার কিছু বিতর্কিত অংশ বাদ দেওয়া হয়েছে বলে জানান ইউক্রেনের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসা। তবে নতুন খসড়ার সব তথ্য এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একসঙ্গে পরিকল্পনার উপর কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে পুতিন ইউক্রেন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।